বিশ্বাস হয় এটা আজকের ভিডিও। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৭ নম্বর করগাঁও ইউনিয়ন পরিষদ অফিস সংলগ্ন শাখা বরাক নদীর উপর একটা সেতুর অভাবে স্বাধীনতার ৫৪ বছর পরেও বাঁশের সাঁকো দিয়ে প্রত্যেক দিন ঝুঁকি নিয়ে চলাচল করছে ৫টা গ্রামের কয়েক হাজার মানুষ। সরকার আসে, সরকার যায়, কিন্তু অবহেলিত এই জনপদের ভোগান্তির শেষ হয়নি আজ পর্যন্ত। নির্বাচনের সময় নেতারা প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় যাওয়ার পরপর যথারীতি সবাই ভুলে যান অবহেলিত এই জনপদের কথা। প্রফেসর ইউনূসের সরকারের সেতু বিভাগের কাছে অনুরোধ, এই বছরের মধ্যেই এই সেতুর নির্মাণ কাজ শুরু করুন। স্যার জাফর ইকবাল একটা স্কেল বাইর করেছিল, মুক্তিযুদ্ধ স্কেল। এই দিয়া উনি রাজনীতির সত্য মিথ্যা বিচার করতেন আর কি। ইদানিং নতুন একটা স্কেল বাইর হয়েছে, এই স্কেল দিয়া আমরা বাংলাদেশে কারা কারা ইন্ডিয়ান লেসপেন্সারি করতেছে সেটা বাইর করে ফেলতে পারবো। সেই স্কেলটা কি? সবাই ভাবিচ্ছে আচ্ছা কয় না কেন দাদা, এত সহজ একটা স্কেল পামো, মেড ইজি হয়ে যাবে সব কিছু, ভালোই তো। কমু খারান, আপনি কয়েকদিন থেকে শুনতেছেন না, যখনই আমি কই বিএনপি ইন্ডিয়ার কোলে গিয়ে উঠছে, তখন বিএনপি ওয়ালারা এসে কয় জিন্দেগি বিএনপি ইন্ডিয়ার কোলে উঠতেই পারে না। ইন্ডিয়া কারে কয়? আমরা তো চিনিই না। এইসব অপপ্রচার করিস তুই শালার রয়্যাল এজেন্ট। তারপরে বিএনপির লোকটা মূর্খ হইলে কবে মালওয়ানের বাচ্চা, আর ডাবল ড্রপ আউট কচু খেতে হইলে কবে কাফের। কিন্তু আজকে এমন কিছু প্রমাণ দিব একেবারে সেলসেলাইয়া বুঝে যাবেন বিএনপি কার কোলে উঠিছে। শুধু তাই না, বিএনপি একেবারে খাপে খাপ মমতাজের বাপের মতো ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় থাকার জন্যে আওয়ামী লীগের টেমপ্লেট ইউজ করেছে। আমি গত এপিসোডে কইছিলাম ইন্ডিয়া বিএনপি বুঝাচ্ছে ইসলামপন্থীরা বাংলাদেশে শক্তিশালী হচ্ছে, দেশের মানুষ ব্যাপকভাবে ইসলামের দিকে ঝুঁকিচ্ছে, তোমরা একা সামলাইতে পারবে না, এটা খাইছে বিএনপি। এখন বিএনপি ওয়ালারা কবে ইন্ডিয়া যে বিএনপি করছে আপনি জানলেন কেমনে? আপনি কি উঠে হাজিরা ছিলেন? না ছিলাম না, কিন্তু বুঝেছি, করে বুঝেছি, এটাই শিখে দিই আপনাকে চাইনিজ বুদ্ধি। আপনি যদি কারো ফেটে দেন না, তাহলে দেখবেন ও বাইর হয়ে স্যাগায় হাঁটিচ্ছে। তার মানে আপনি যদি কারো স্যাগায় হাঁটতে দেখেন তাহলে বুঝবেন ওই গড়া গেছে, বুঝছাও? এইবার আসেন দেখি ইন্ডিয়ার খাস লোকেরা বাংলাদেশে কি করছে। বিএনপির সাথে বামেগের ঐক্য হয়েছে, বিএনপির সাথে বামেরা থাকবে, রাজপথে নাকি আন্দোলনও করবি, মাশাআল্লাহ। কিন্তু এমএম আকাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কয়ে ফেলছে ফসাদ কইরা। সে কইছে যে বিএনপি এবং বামসোট প্রতিক্রিয়াশীল শক্তিকে সুযোগ দিতে নারাজ। তো এই প্রতিক্রিয়াশীল শক্তিকে বাংলাদেশের সাধারণ মুসলমান দেখেন কি করছে। মনে হচ্ছে বিএনপি ও বামজোট উভয় বর্তমান দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরও সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ। এবার বুঝেছেন তো, সব ইন্ডিয়ান লেসপেন্সার এক হইছে। বামেরা কেন এতদিন পরে ঐক্য করে? এই যে নৌকা লাঙ্গল ধানের শীষ সব সাপেরই একই বিষ, এটা কার স্লোগান? সিপিবি স্লোগান। এখন বিএনপির সাথে ঐক্য করার জন্য দেওয়ানা হয়ে গেছে সিপিবি বামেরা। দেখি যাও কোন হারবাল খাইছে, কলিকাতা হারবাল খাইছে। তারা কইতো বিএনপি নিজেই মুক্ত বাজারপন্থী, বিএনপি আওয়ামী লীগের মধ্যে শ্রেণীগত কোনো পার্থক্য নাই, তারা মুক্ত বাজারে বিশ্বাস করে। করে তারা বলতো আওয়ামী লীগ বিএনপির বাইরে, জোট মহাজোটের বাইরে একটা বিকল্প শক্তি চাই। এখন কেন ঐক্য চায় বিএনপির সাথে? তারা হরতাল ডাকিছিল, মানে সিপিবি, সেটা বিএনপি হ্যাংলার মতো সাপোর্ট দিছিল, প্রায় দেয়। হ্যাঁ, সাপোর্ট দিলে তো ভালোই, আমাকে একজন যদি সাপোর্ট দেয় তাহলে তো ভালোই। কিন্তু সিপিবি কয় আমরা কি বিএনপির সাপোর্ট চাইছি? চাই নাই তো। রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটা আন্দোলন করেছিল বামেরা, আমি তখন সিপিবির। তো সেই রামপাল পর্যন্ত লং মার্চে গেছি, সেই লং মার্চে বিএনপির নেতাকর্মীরাও ছিল, চান্দাও দিচ্ছে, আমি নিজে চান্দা তুলিছি বিএনপির অনেক লোকের কাছ থেকে। তো আওয়ামী লীগ থেকে কইছে বামেরা বিএনপির সাথে ঐক্য করিচ্ছে, তো সাথে সাথে লাভ দিয়া কয়া উঠছে আনু মোহাম্মদ বিএনপির সাথে ঐক্যের প্রশ্নই ওঠে না। দেখে যাও এখন কেন বিএনপির সাথে ঐক্য হয়? এই এমএম আকাশকে সে শেখ হাসিনার আমলে লিখেছিল সমকালে, এর জন্যে কলে আমি সিপিবি থেকে বহিষ্কার হই। আমার কোনো রাগ নাই, মানে আমি কইছিলাম ওরে বহিষ্কার করতে হবে, তা উল্টে আমি বহিষ্কার হয়ে যাই। সে লিখেছিল
তবে ঘটনা যাই ঘটুক, প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে 1971 সালের পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করেও দুর্বল এবং নিঃশেষিত করতে পারে, তাতে বাগড়া না দেওয়া। বুঝিছাও এই প্রতিক্রিয়াশীল শক্তি কে, ধর্মীয় শক্তি কে, এটা বুঝিছাও? ওই তো কইছে, তাই না? এই সেই ইসলাম বিদ্বেষী আকাশ যে বাংলাদেশে মাদ্রাসা ছাত্র আর ইসলামপন্থীদের রাষ্ট্রীয় শক্তি মানে ডিবি, র্যাব, ডিজিএফআই এগুলো দিয়ে নির্মূল করতে চেয়েছিল, এদের জন্য আয়না ঘর হয়েছে। তার সাথে বিএনপি ঐক্য করে কার পিড়িতে? যে ইন্ডিয়া বলে আওয়ামী লীগে যদি না থাকে বাংলাদেশে আমাদের কোনো বন্ধুই নাই। সে ইন্ডিয়ার বন্ধু হইল কেমনে? হ্যাঁ, ওরাই কইছে যে দলের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক, মানে আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগ নিজের ওয়েবসাইটে ট্যাঙ্গে রেখেছে, দেখিছে আও কইছে আমাদের সাথে আওয়ামী লীগের সম্পর্ক ঐতিহাসিক। এবার দেখেন আওয়ামী লীগ কি কয়, শুনেন। Well, you know, India is a great friend of Bangladesh. 1971, they supported us, and also 75, they gave shelter. ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। আপনাদের এই দান কোনোদিন আমরা শোধ করতে পারবো না। আমাদের সম্পর্ক ভারতের সাথে যেটা ঐতিহাসিক, যেটা আমাদের রক্তের সাথে সম্পর্কিত, আর চায়নার সাথে আমাদের একটি অর্থনৈতিক সম্পর্ক। আগামী বছর আমরা 50 বছর পূর্তি উৎসব করব। আমাদের বিজয় ভারতের বিজয়, বুঝছেন? আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। ভারত বাংলাদেশ মৈত্রী দীর্ঘদিন হোক। আমরা ভারতের পক্ষ থেকে জয় বাংলা আমাদের ভারতের বন্ধুরা নির্বিঘ্নে বলে। আমি আমাদের আওয়ামী লীগের মন্ত্রীদেরকেও দেখেছি এদিক ওদিক তাকিয়ে থতমত খায়। কেন আমরা আমাদের এই বন্ধুদের জন্য সঙ্গে জয় বাংলা জয় হিন্দ বলতে পারবো না? আমি জানি না, আমি বললাম। এখন বিএনপি দাবি করলো যে তারা ভারতের সাথে সমমর্যাদার বন্ধুত্ব চায়, আমরা কেন বাকি থাকবো? তো গয়েশ্বর দাদা কইল বিএনপিও ভারতের সাথে বন্ধুত্ব চায়। আবার দেখেন এই যে ইন্ডিয়ান রয়ের স্টেশন কমান্ডার রাজেশ অগ্নিহোত্রীর সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কন্যা অর্পণা রায় এখন কি যেন লিখিচ্ছে, সাইন করিচ্ছে, দেশ বেঁচে দিচ্ছে মনে হয়, বুঝছাও? রয়ের লোকের সাথে গয়েশ্বর রায় পরিবারের কাজ কি? এবার আসেন দেখি এই বন্ধুত্ব হওয়ার পরে মির্জা ফখরুল কি কয়, শুনেন। ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু। আমাদের যুদ্ধের সময় 1971 যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। দেখেছেন দোস্তালি হয়ে গেছে কলে। যে বিএনপি গত ডিসেম্বরে কইছিল বাংলাদেশ নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে, তো এখন কি এলো? তো এখন জামাত দেখলো যে ট্রেন তো মিস হয়ে গেল, যাইতেছে। তো সেও কল সখী ধরো 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 ধরো, আমি কি তোমার পর? তা কইল বন্ধুত্ব চাই, সহযোগিতা চাই। ভারতের প্রতি জামাতের বার্তা। ইন্ডিয়া কিছু হইলেই জামাতিরে পুন্দায়, তাও হ্যাংলার মতো। ইন্ডিয়ার প্রেম ছাড়া ওদের চলে না। হ্যাঁ, ওই যে গান আছে না, হয়তো কিছুই নাহি পাবো তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাবো। ওই করে দূর হতে ভালোবেসে যাবে জামাত ইন্ডিয়াকে, বুঝছাও? কিছু পাবে না। তারপরে এসে এখন প্রফেসর ইউনুসকে মোদি কইতেছে বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না ভারত। হ্যাঁ, এই যে ভারতের ফেও ধরা, বন্ধুত্বের ফেও ধরা, দেওয়ানা হয়ে যাওয়া ইন্ডিয়ার বন্ধুত্বের জন্য, এটা কেন? ইন্ডিয়া বাংলাদেশে এমন একটা ধারণা তৈরি করেছে যে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশে কেউ রাজনীতি করবে পারবে না। ইন্ডিয়ার সাথে গুড টার্মসে না থাকলে বাংলাদেশে ক্ষমতা আসা যাবে না। ইন্ডিয়া আর্মি ঢুকে দেবে বাংলাদেশে। ইন্ডিয়ার নামে কাপড় নষ্ট করে ফেলে। এরা মনে হয় যে বজরং দলের এই পান্ডার কথায় ডরে কাঁপে, বুঝেছাও? শুনেন। বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেব। বজরং দল হুঁশিয়ার করছে বাংলাদেশ পাকিস্তানকে। এবং আবারও বলছি, ভারতবর্ষ থেকে যারা পাকিস্তানের প্রেমী, যারা পাকিস্তানের গুণগান গাইছে, যারা গাইছে বাংলাদেশের গুণগান, তাদেরকে বলে রাখছি বজরং দল থেকে হুঁশিয়ার দিয়ে দিচ্ছি, আগামী দিনে তোমরা কিন্তু এই ভারতবর্ষকে ছাড়ো, এই ভারত মাতাকে তোমরা ছাড়ো, হাতে অস্ত্র তুলে রাখুন। পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিতে হবে। অথবা ওই গদি মিডিয়ারে রংপুর হারসি টাঙ্গাং কেটে নেওয়ার গল্প শুনে ডরায়। बांग्लादेश का ये वाला जो राज्य है इसका नाम है रंगपुर। ये रंगपुर जो है, अगर ये कब्जा हो गया रंगपुर जगह, तो काम खत्म हो गया। अगर हम इसको कब्जा कर ले तो ये पूरा बराबर हो जाएगा। हमारा जो पतला गर्दन था चौड़ा हो जाएगा। अब मोहम्मद यूनुस ये सब चीजों को समझो, वरना अगर ये कब्जा कर लिए तो कहानी खत्म हो जाएगा। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে
তাহলে কিন্তু বাংলাদেশের জন্য শুধু নয়, গোটা পৃথিবীর যারা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে। মালদ্বীপে কি হোগাসাইটা মুইজু ক্ষমতা এসেছিল? নেপালে কি খড়গা প্রসাদ শর্মা ওলি ও কি ইন্ডিয়ার হোগাসাইটা ক্ষমতা এসেছিল? শ্রীলঙ্কায় কি অনুরা কুমার দেশনায়কা ইন্ডিয়া তেলায় তেলায় ক্ষমতা এসেছে? এই ছোট ছোট দেশগুলা ভারত বিরোধিতা নির্বাচনী ম্যানিফেস্টোতে দিয়া যদি ক্ষমতা আসতে পারে, তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ডরায় কেন? প্রত্যেকটা রাজনৈতিক দল ইন্ডিয়া চাটার জন্য উন্মুখ হয়ে থাকে কেন? তাইলে যারা মনে করে ইন্ডিয়ার চাটলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসা যাবে না, রাজনীতি করেন না, বাংলাদেশে ভোটে দাঁড়ায়েন না। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান যার ভোটের প্রতিশ্রুতির 1 নাম্বার প্রতিশ্রুতি না হবে, তাদের ভোটের ক্যাম্পেইন শুনবেন না, ওই ক্যান্ডিডেটের এলাকা ঢুকতে দিবেন না। এই ইন্ডিয়া সিপিবিরে ঢুকাইছে বিএনপির কান্দে চেপা ইন্ডিয়ান এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে। যেই সিপিবি অভিন্ন গোয়েন্দা রিপোর্টের উপরে ভিত্তি কইরা সিপিবির দলীয় পত্রিকা একতায় বর্ষা বিপ্লবের সময় প্রচার করেছিল ফ্যাসিবাদ অনুরাগী নানা ধরনের তথ্য বিশ্লেষণ, বিবরণ, ব্যাখ্যা এবং বিবৃতি। যখন গণ অভ্যুত্থান বিপ্লব চলেছিল তখন পুরা জুলাই মাস এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত একতা সংগোপনে নীরবে তাদের গণবিরোধী এবং নিন্দনীয় কার্যক্রম চালায় গেছে। আর এখন এই প্রগতিশীল হওয়ার ইন্ডিয়ান লাইনে বিএনপি নামিছে। এম এম আকাশে বক্তব্যটা কবে দিছে জানেন? 28শে জানুয়ারি 2025-এ। আর সেইটা পইরা মুগ্ধ হইয়া অসল মালদের নিয়া স্বপ্নে বিভোর বিএনপির জীর্ণ বৃদ্ধ নেতারা প্রগতিশীল হওয়ার একটা লাইন পেয়ে গেছে, ঝাঁপায় পড়েছে তাদের দিকে। পতিত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে যখন খুনিদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে লড়াই করাটা ছিল প্রধান কর্তব্য, তখন নিপীড়নকারীদের দোসর এম এম আকাশের ভূমিকা ছিল ঘৃণ্য দালালির। 2018 সালের পর থেকে বামপন্থীদের মধ্যে থেকে যখনই কোনো আন্দোলন নিয়ে কেউ আগাইতে চেয়েছে তাদের বিরুদ্ধে নামছে, নিন্দা এবং কুৎসা ঘটাইছে এই আকাশ, দিবালক সিংহ এবং চট্টগ্রাম পোর্ট লুণ্ঠনকারী মাহবুব জামান। সিপিবির মধ্যে ফ্যাসিস্ট বিরোধীদের এরা ট্যাগ দিত A to Z ঐক্যপন্থী হিসাবে। খুনি হাসিনা সরকার ফেলার জন্য এরা বিএনপি জামাতের সাথে ঐক্য করতে চায়, এই অভিযোগ তুলে সিপিবিতে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে কোণঠাসা করা হইতো। আর এখন এই এম এম আকাশ সাহিত্যে বামপন্থীদের মধ্যে সবচেয়ে প্রো বিএনপি তাত্ত্বিক হিসাবে। এখন কাদের সাথে কৌশলগত জোট করতে হবে, এদের সেই সিগন্যাল দিচ্ছে ইন্ডিয়ারা, সাথে নেমে পড়ছে এজেন্টগুলা। লেখক মুস্তাক আহমেদ নির্যাতিত হয়ে কারাগারে মৃত্যুবরণ করলে এর প্রতিবাদে ঢাকার রাস্তায় আন্দোলনের নামে ছাত্র ইউনিয়ন। তখন গ্রেপ্তার হওয়া 6 ছাত্র নেতাকে বিপদগামী গেলে ঘোষণা দেয় সিপিবি এম এম আকাশ। সংগ্রামরতদের ধরে শারীরিক নির্যাতন করে জেলে পুরতে পুলিশকে উৎসাহ দিয়েছিল এই দলটির আওয়ামী লীগপন্থী নেতারা। কতটা নিষ্ঠুর নির্মম বাটপার হইলে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রশক্তিদেরকে লেলাই দিতে পারে। ফ্যাসিস্টদের এই সহযোগী সিপিবির নেতারা তাদের প্রাণাধিক প্রিয় মুজিব তনয়া খুনি হাসিনার পলায়নের 9 মাসের কম সময়ের মধ্যে স্বপ্ন দেখতেছে বিএনপির ঘাড়ে ভর করে আর রাজনীতির ময়দানে আশ্রয় নিবে, আসন্ন পার্লামেন্টের মেম্বার হবে। আর বিএনপিও গণবিরোধী এই সমস্ত পচামেলের ভাগাড়ে পরিণত হইতে চাইতেছে। ইন্ডিয়ার পরামর্শে সোজা পথে হাঁটতে গিয়া ইনশাল্লাহ এভাবেই মহাসড়ক খারাপে বিএনপি নিজেও জয় বাংলা হয়ে যাবে আওয়ামী লীগের মতো। এই এম এম আকাশ কয়দিন আগে মেঘনা গ্রুপের মোস্তফার এপিসোড করেছিলাম না, দেখেন কি খাতির এই এম এম আকাশের। তায়ের ভাইয়ের সাথেও বসিস একই টেবিলে, তুই নাকি কমিউনিস্ট, তো দুর্বৃত্ত আওয়ামী অলিগার্কের সাথে তোর কি সম্পর্ক রে আকাশের বাচ্চা? উই তো তোর শ্রেণী শত্রু। দেখেছেন সব ইন্ডিয়ান রসুনের প্রগতিশীল টুপকি একই সাথে। সিপিবি অফিস কেন আমি দখল করে নেওয়ার কথা বলি দেখেছেন, বুঝেছাও? এই জন্যে। এইবার আসেন সন্তোষ শর্মার প্রসঙ্গ। সন্তোষ শর্মা পার রয়ের এজেন্ট, এর প্রথম মিটিং এ আনছে বিএনপি। দেখেন বাংলাদেশ পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সন্তোষ শর্মা। সন্তোষ শর্মা শুভেচ্ছা ব্যক্ত করেন। আমি ভাগ্যবান, আমি যখন বক্তব্য রাখতে উঠছি তখন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের কাছে আমি কৃতজ্ঞতা। তারেক রহমানের উপস্থিত আছে। এখন কবেন তারেক রহমান লন্ডনে থাকেন, চিনেন না? একবার না একাধিকবার সন্তোষ শর্মাকে তারেক রহমানের মিটিং এ ছিল। এই দেখেন, আবার দেখেন। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি গত দিনের ন্যায় আজকেও ভাগ্যবান যে আমার বক্তৃতার সময় আপনাকে পেয়েছি, সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনাকে বাংলাদেশের সনাতনী সম্প্রদায় এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের
লক্ষ লক্ষ নেতা কর্মীর পক্ষ থেকে বিজয়ার শুভেচ্ছা জানাতে চাই। কালবেলার প্রকাশক এখন কে জানেন? কালবেলার প্রকাশক এখন বিএনপি। নুরুদ্দিন অপু তারেক রহমানের সাবেক এপিএস, এই কালবেলার প্রকাশক এখন সে। সন্তোষ শর্মা বিএনপির কর্মচারী, এখন রয়্যাল এজেন্ট হয় বিএনপির কর্মচারী। বিএনপি যদি এরপরও বলে ভারতের সাথে আমাদের সম্পর্ক নাই, তাইলে হবে উল্টা বিএনপি মূর্খসোদা সাপোর্টারগুলো বলে আমি নাকি রয়্যাল এজেন্ট। সন্তোষ শর্মা না, এই বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের মতো আলেম পেটাবে। হারুন ইজাহার রেডিয়ন আবারও আপনারে ধরবে। এম এম আকাশ কইছে না, বিএনপি এবং বামজোট উভয় বর্তমান দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরও সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ। এই বিএনপি কি জিয়ার বিএনপি? এই বিএনপি কি খালেদা জিয়ার বিএনপি? এই বিএনপিকে কি আপনারা ক্ষমতায় দেখতে চান? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমি যখন টের পাইছি বিএনপি ইন্ডিয়ার কলেজায় উঠিছে, তখন থেকে আমি প্রতিবাদ করে গেছি। আর বিএনপির নেতাকর্মীরা কয়ে গেছে বিএনপির পণ দেখেন আমি আঙুল দিতেছি। দেশের স্থিতিশীলতা চাই না, আমি মবস্টার, দেশকে অশান্ত রাখতে চাই, যেন ইন্ডিয়ার সুবিধা হয়। এটার বেকুবি বলবেন না শয়তানি বলবেন। এম এম আকাশ যে বিবৃতি দিল বিএনপির কাউরে প্রতিবাদ করতে দেখছেন? দেখেন নাই। মানে এটা বিএনপিরও কথা, আকাশ মিছা কথা বলে নাই। এরপরে সন্তোষ শর্মাকে স্টেজে আনলোকে জামাত। দেখেন জামাত হিন্দুদের নিয়ে প্রোগ্রাম করবে, এটা জিজ্ঞেস করে নিবে না কয়েকজনকে যে কারে কারে ডাকা যায়? এইসব কথা যখন আমি বলি, বিএনপি জামাতের উভয় দলের কিছু কর্মী আছে বলে বিএনপির কি বুদ্ধি কম পড়িছে যে তোর কাছে বুদ্ধি নিবে? জামাত কয় তুই কি মজলিসে শুরার সদস্য যে তোর কাছে বুদ্ধি নিবে? তার মানে এরা আমজনতার কথা শুনবে না, আপনার আমার কথা শুনবে না। এরা কেমন স্বৈরাচার হবে বুঝা দেখেন। প্রফেসর ইউনূস যাক ক্ষমতা ছাইরা, বিএনপি জামাত যে আসুক তারাই জনগণকে আওয়ামী লীগের মতো সকাল সন্ধ্যা ঠাপাবে। মাথায় রেখেন। তাহলে হাসিনা কি খারাপ ছিল? হাসিনা যা ভালো মনে করতো তাই করতো, আর বলতো আমার অপরাধটা কি? দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি। এই জন্যই বলি কিছুই বদলাবে না, যা ছিল আগের মতো তাই থাকবে। আর একটা বিএনপি শাসন পাবো, ঠিক আওয়ামী লীগের মতো শাসন হবে। এইরকম গুমখুন শুরু হবে। একইভাবে সিপিং গ্যাংয়ের মতো ঝাঁপায় পড়ে তারা এখনই আমাদের প্রোফাইলে। ক্ষমতা আসলে কি করবে সেটা দেখেন। জনগণ দেশ ওদের মাথায় নাই, ওদের মাথায় আছে ক্ষমতা। কেমনে ক্ষমতায় যাবে? আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ একই সাথে প্রগতিশীল হবে, একই সাথে এমন কর্মী রাখবে যারা আমাকে রয়্যাল এজেন্ট বলবে অথবা মালাউন বলবে, কারণ আমি তাদের রাজনৈতিক বিরোধিতা করি। আমি কয়ে দিলাম বিএনপি ক্ষমতা আসলে না, তারা আওয়ামী লীগের সাথে ডাবল দুঃশাসন দেবে। লিখে রাখেন, মিলাই নেন। প্রফেসর ইউনূস যেটি পাবেন ধৈর্য করবেন, স্যার আমাদের এই আজ দহার কাছে ফেলায় যান না। আপনি যতদিন আছেন ততদিন আমরা মানুষের মর্যাদা পাবো, সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে সেটা। যতদিন পারেন থাকেন স্যার। আর কেউ যদি দ্রুত নির্বাচনের দাবি নিয়ে আসে না, আগে বিএনপির কর্মীদের কই যাবেন না আপনারা আন্দোলনে, পারলে জনতারের সাথে নিয়ে দিবেন দাবরানি। আমি কলে এটা একটা ফর্মুলা দিছিলাম ট্রানজিশনাল সরকার, সেটা শুনবে না তারা। বিএনপির নেতাদের দেখা হইলে কইবেন পিনাকি দাদা যে ফর্মুলা দিছিল, প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, উপপ্রধান উপদেষ্টা তারেক রহমান, আর রাজনৈতিক দল নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, এটা কেন মানতেছেন না? আমার খালি ডর প্রফেসর ইউনূস বিরক্ত হয়ে চলে যায় কিনা ক্ষমতা স্যার। এটা শুনেন কি করছে প্রফেসর ইউনূসের ক্ষমতা সম্পর্কে। এই 8-9 মাসে মানুষের ভালো খায়, মানুষের ভালো চলে, মানুষের পকেটে টাকাও থাকে, কোনো চুরি হয় না, ডাকাতি হয় না। আঙ্গো হারে দরকার, আঙ্গো খালা দেওয়া দরকার নাই, টাকা কিনাও দরকার নাই। হ্যাঁ যত গালানে থাকবো তত মানুষের ভালো থাকবো। শুনিছেন তো? এখন ডিসেম্বরে নির্বাচন হবে, বিএনপি এমপি নমিনেশন বেচবে, মেলা বাণিজ্য হবে, তারপর টাকা টুকা ছড়া ইলেকশন করবে, সরকার গঠন করবে, বিরোধী দল হবে আওয়ামী লীগ, আর ছাগলের 3 নম্বর বাচ্চা হবে জামাত। তারপরে হারুন ইজাহারদেরকে আবার ধরা হবে, সন্তোষ শর্মা ইন্টারোগেশনে হাজির থাকবে। আজ এইভাবে বাংলাদেশের আকাশে জমিছে বিশ্বাসঘাতকতার ঘন মেঘ। এক সময় যে রাজনীতিবিদরা মুক্তির গান গাইছিল, আজ তারাই ভারতের দাসত্বের ঘুঁটি হইয়া নোংরা ষড়যন্ত্রের খেলা খেলিচ্ছে। বিএনপি, জামাত আর সিপিবি একে একে সবাই বর্ষা বিপ্লবের চেতনাকে পায়ে দলিত কইরা দিল্লির দরবারে মাথা নত করিছে। ক্ষমতার লোভ আর বিদেশি প্রভুদের সন্তুষ্ট করার লজ্জাজনক প্রতিযোগিতায় তারা হারাইছে নিজেদের আত্মা, বিকায় দিছে দেশের স্বপ্ন। কিন্তু বাংলাদেশ মাথা নত করার জন্য জন্মায়নি। এই মাটি, এই মানুষ বর্ষার বজ্রবিদ্যুতের মতো জায়গায় উঠবে সমস্ত দাসত্বের শৃঙ্খল ছিন্ন কইরা। বর্ষা বিপ্লবের চেতনায় দীপ্ত নতুন প্রজন্ম শপথ নিছে, কোনো ভারতের পদলেহনকারী এদেশের শাসন করবে না। কোনো ভণ্ড সোগান আর মেকি প্রগতিশীলতা আমাদের রুখতে পারবে না। আমরা ঘুমন্ত না, আমরা কেবল ঝড়ের অপেক্ষায়। আমরা বিজয়ের জন্য আগায় চলছি, বজ্রকণ্ঠে ঘোষণা দিতে বর্ষা বিপ্লবের চেতনা অমর হোক, ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটুক, ইনকিলাব জিন্দাবাদ।